দ্য ডিবেটে আপনাকে স্বাগত। আজ আমরা একটা বেশ আকর্ষণীয় গবেষণার গভীরে যাব, যা কাজ করে কিছু দোলক বা অসিলেটরের একটা নেটওয়ার্ক নিয়ে। আম, ব্যাপারটা এভাবে ভাবুন যেন একদল সুর মেলানো গায়ক, কিন্তু হঠাৎ তাদের বেশিরভাগ সদস্যই গান গাওয়া বন্ধ করে দিল। আমাদের আলোচনার বিষয় হলো এই রকম একটা অবস্থায় সিস্টেমের এক বিশেষ ধর্ম, যাকে কাইমেরা স্টেট বলা হয়, তার কি পরিণতি হয়। কাইমেরা স্টেট হলো মানে এমন একটা অদ্ভুত অবস্থা যেখানে সিস্টেমের একাংশ পুরোপুরি সুসংহত, ছন্দে বাঁধা, আর বাকি অংশটা বেশ বিশৃঙ্খল বা অসঙ্গত। আর ঠিক এখানেই আমাদের আলোচনার মূল প্রশ্নটা উঠে আসছে। যখন একটা সিস্টেমের বিপুল সংখ্যক, ধরুন প্রায় ৯০% উপাদান নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও এই কাইমেরা স্টেটটা টিকে থাকে, তখন আমরা এটাকে কিভাবে দেখব? এটা কি সিস্টেমের অবিশ্বাস্য দৃঢ়তা আর টিকে থাকার ক্ষমতার প্রমাণ, নাকি এটা আসলে সিস্টেমের মৌলিক চরিত্রের একটা গভীর পরিবর্তন, এক ধরনের বলা যেতে পারে অবক্ষয়, যেখানে তার কাজ করার পরিসরটাই ছোট হয়ে আসছে? আমি মনে করি এই ঘটনাটি সিস্টেমের অসাধারণ স্থিতিশীলতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর আমার অবস্থান হলো, একে শুধু টিকে থাকা বললে আসল সত্যিটা ঢাকা পড়ে যায়। আমার মতে এটা সিস্টেমের এক মৌলিক রূপান্তর এবং তার কার্যক্ষমতার এক উল্লেখযোগ্য অবক্ষয়। তাহলে আমি আমার যুক্তিটা দিয়েই শুরু করি। দেখুন, এই গবেষণার সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো সিস্টেমের ৯০% দোলক নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও অ্যাম্প্লিটিউড মিডিয়েটেড কাইমেরা বা এএমসি স্টেটটি ধ্বংস হয়ে যায় না, বরং টিকে থাকে। এটা নিয়ে একটু ভাবা দরকার। এর মানে হলো সিস্টেমের ১০ ভাগের ৯ ভাগ অকেজো, তবু একটা সুসংগঠিত অবস্থা বজায় থাকছে। আমার কাছে এটা শুধু টিকে থাকা নয়, এটা প্রকৃতির এক অন্তর্নিহিত নকশার ইঙ্গিত দেয়। ভাবুন তো মস্তিষ্কের কথা। বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিছু নিউরন তো নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু মস্তিষ্ক তো আর পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয় না। সে নতুন পথ খুঁজে নেয়, নিজেকে নতুন করে গুছিয়ে নেয়। আমার মনে হয় এই গাণিতিক মডেলটি ঠিক সেই রকম এক গভীর সত্যের দিকে ইঙ্গিত করছে। আর আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নিষ্ক্রিয় দোলকগুলো কিন্তু চিরতরে হারিয়ে যায় না। সিস্টেমের বাকি সক্রিয় অংশগুলোর সাথে তাদের যে সংযোগ, তার টানে তারা আবার কিছুটা সক্রিয় হয়ে ওঠে। তারা একটা নতুন আলাদা সুসংগত দল তৈরি করে। এটা প্রমাণ করে সিস্টেমটা শুধু ভাঙনের মুখে দাঁড়িয়ে নেই, বরং সে নিজেকে নতুন করে সাজিয়ে নিচ্ছে। তাই আমার কাছে মূল বিষয়টি হলো এর এই অসাধারণ দৃঢ়তা। হুম, আপনার উপস্থাপনাটি আকর্ষণীয়, বিশেষ করে মস্তিষ্কের সাথে তুলনাটা। কিন্তু আমি বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে দেখছি। আপনি বলছেন সিস্টেমটা টিকে থাকছে, কিন্তু প্রশ্ন হলো কিসের বিনিময়ে? এই টিকে থাকার আসল চেহারাটা কি? গবেষণাটির যদি আমরা খুঁটিয়ে দেখি, তাহলে দেখতে পাব যে নিষ্ক্রিয় দোলকের সংখ্যা, যাকে এখানে পি বলা হয়েছে, সেটা যত বাড়তে থাকে, এএমসি স্টেট টিকে থাকার শর্তগুলো তত কঠিন হতে থাকে। এর মানে যে পরিবেশে আগে সিস্টেমটা আরামে কাজ করত, এখন আর পারছে না। শুধু তাই নয়, সিস্টেমের সামগ্রিক ছন্দ বা ফ্রিকোয়েন্সি কমে যায়, অর্থাৎ পুরো সিস্টেমটাই ধীর হয়ে পড়ছে। আর আপনি যে পুনরুজ্জীবিত দোলকগুলোর কথা বললেন, তাদের দোলনের শক্তি বা অ্যাম্প্লিটিউড, সেটা মূল সক্রিয় দোলকগুলোর তুলনায় অনেক কম। এটা অনেকটা এমন যে একজন দৌড়বিদ আহত হওয়ার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় শেষ করছেন। আমরা কি তাকে আগের মতোই শক্তিশালী বলবো, নাকি বলবো যে তিনি টিকে আছেন, কিন্তু তার সেরা ফর্মের ধারে কাছেও নেই? তাই না? আমার মতে এটা সিস্টেমের এক ধরনের আপোস, এক ধরনের অবক্ষয়। তাই মূল বিষয় দৃঢ়তা নয়, বরং নিষ্ক্রিয় উপাদানের প্রভাবে সিস্টেমের কার্যক্ষমতার মৌলিক রূপান্তর। আমি বুঝতে পারছি আপনি অবক্ষয়ের দিকটাতে জোর দিচ্ছেন, কিন্তু আমি এই পুনরুজ্জীবনের ঘটনাটাকে ইতিবাচক হিসেবেই দেখি। ভাবুন, তারা সিস্টেম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারত, কিন্তু তা না করে তারা একটা নতুন কার্যকরী অংশ হিসেবে আবির্ভূত হচ্ছে। হ্যাঁ, তাদের শক্তি হয়তো কম, কিন্তু তারা সিস্টেমের সামগ্রিক কাঠামোর মধ্যেই থাকছে। তারা এএমসি প্রোফাইলের বিন্যাসকে এমনভাবে বদলে দিচ্ছে, যা সিস্টেমকে স্থিতিশীল রাখতে সাহায্য করছে। আমার কাছে এটা স্থিতিস্থাপকতা বা যাকে আমরা রেজিলিয়েন্স বলি, সেটার এক চমৎকার উদাহরণ। সিস্টেমটি ভেঙে পড়ার বদলে নিজেকে নতুন করে গুছিয়ে নিচ্ছে। এটা অনেকটা কোনো কোম্পানির মতো, যেখানে কিছু কর্মী চলে যাওয়ার পর বাকিরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে কোম্পানিকে বাঁচিয়ে রাখে। হয়তো আউটপুট কিছুটা কমে, কিন্তু কাঠামোটা তো টিকে থাকে। কিন্তু এই গুছিয়ে নেওয়া বা পুনরুজ্জীবন,
কি সত্যিই কার্যকারী? ডেটা কিন্তু অন্য কথা বলছে। এই পুনরুজ্জীবিত দোলকগুলো যে নতুন দলটি তৈরি করে, তাদের দোলনের শক্তি এতটাই কম যে তাকে মূল দলের সাথে তুলনাই করা চলে না। ছবিটা যদি আমরা চোখে ভাসাই তাহলে দেখব একদিকের দোলকগুলো পুরোদমে দুলছে, তাদের শক্তির পরিমাণ প্রায় 1 একক, আর অন্যদিকে এই পুনরুজ্জীবিত দোলকগুলো দোলনের শক্তি তার 5 ভাগের 1 ভাগ বা তারও কম। এটা কি পূর্ণ ক্ষমতার পুনরুদ্ধার নাকি একটা দুর্বল প্রতিধ্বনি মাত্র? আমার প্রশ্নটা এখানেই। আর এর একটা সরাসরি প্রভাব পড়ছে সিস্টেমের সামগ্রিক ছন্দের ওপর। নিষ্ক্রিয় দোলকের সংখ্যা যত বাড়ছে, সিস্টেমের গড় ফ্রিকোয়েন্সি তত কমছে। এটা পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে এই পুনরুজ্জীবিত দোলকগুলো সিস্টেমকে শক্তিশালী করার বদলে তার উপর একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তারা সিস্টেমের শক্তি শুষে নিচ্ছে, তাকে টেনে ধরছে। শক্তি সাশ্রয়ী অভিযোজন হিসেবে হতে পারে ফ্রিকোয়েন্সি কমে যাওয়া বা অ্যাম্প্লিটিউড ভিন্ন হওয়া মানেই সিস্টেমের অবক্ষয় নয়। এটা হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য একটি নতুন আরও কার্যকর কৌশল। ভাবুন, যখন খাবারের অভাব দেখা দেয় তখন অনেক প্রাণী তাদের মেটাবলিজম কমিয়ে দেয়। তারা কম শক্তি খরচ করে টিকে থাকে। এখানেও হয়তো ঠিক তাই ঘটছে। সিস্টেমটা বুঝতে পারছে যে তার অনেক অংশ অকেজো, তাই সে তার সামগ্রিক শক্তি খরচ কমিয়ে একটি নতুন স্থিতিশীল অবস্থায় পৌঁছানোর চেষ্টা করছে। আমার কাছে মূল বিষয়টি এখনও এটাই যে চরম প্রতিকূলতার মধ্যেও 90% উপাদান অকার্যকর একটা সুসংগঠিত স্টেট বজায় থাকছে। এর প্রায়োগিক গুরুত্ব অপরিসীম। একটা দেশের পাওয়ার গ্রিডের কথা ভাবুন। যদি অনেকগুলো ইউনিট বিকল হয়ে যাওয়ার পরেও গ্রিডটা সম্পূর্ণ ভেঙে না পড়ে একটা সীমিত পরিসরে হলেও কাজ চালিয়ে যেতে পারে, তাহলে সেটা তো বিরাট ব্যাপার। পাওয়ার গ্রিডের উদাহরণটা ভালো, কিন্তু চলুন এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। গ্রিডটা হয়তো কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু তার জন্য কি করতে হচ্ছে? গবেষণার ডেটা বলছে নিষ্ক্রিয় দোলকের সংখ্যা বাড়ার সাথে সাথে সিস্টেমকে স্থিতিশীল রাখার জন্য বাহ্যিক শর্তগুলো আরও কঠিন করে তুলতে হয়। যেমন দোলকগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বা কাপলিং স্ট্রেংথ অনেক বাড়িয়ে দিতে হয়। এর মানে কি? এর মানে হলো যে স্বাভাবিক পরিস্থিতিতে সিস্টেমটা আগে স্থিতিশীল ছিল, এখন আর সেই পরিস্থিতিতে সে স্থিতিশীল থাকতে পারছে না। তাকে টিকিয়ে রাখার জন্য বাইরে থেকে অতিরিক্ত শক্তি বা সমর্থন যোগাতে হচ্ছে। এটা দৃঢ়তার চেয়ে বরং ভঙ্গুরতার লক্ষণ। এটা অনেকটা একটা ফুটো হয়ে যাওয়া নৌকার মতো, যেটাকে ভাসিয়ে রাখার জন্য ক্রমাগত জল সেচে ফেলতে হচ্ছে। আপনি কি সেই নৌকাকে একটি শক্তিশালী নৌকা বলবেন? আমার তো মনে হয় না। সিস্টেমটা টিকে থাকার জন্য বাহ্যিক সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, যা তার অন্তর্নিহিত দুর্বলতাকেই প্রকাশ করে। আপনার যুক্তিটা আকর্ষণীয়, কিন্তু আমি মনে করি সিস্টেমের অভ্যন্তরীণ গতিশীলতাই এই পরিবর্তনকে সম্ভব করে তুলছে, কোনো বাহ্যিক সাহায্য নয়। এখানে মিন ফিল থিওরি ভিত্তিক মডেলটির গুরুত্ব। এই গাণিতিক মডেলটি আমাদের দেখাচ্ছে যে সিস্টেমটা বিশৃঙ্খলার দিকে যাচ্ছে না, বরং নিষ্ক্রিয় দোলকগুলো একটা স্থিতিশীল বিন্দু বা ফিক্সড পয়েন্ট খুঁজে পাচ্ছে। এটা একটা গাণিতিক ধারণা, যার সহজ কথায় বলতে গেলে এর অর্থ হল তারা একটা নতুন শান্ত স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে, যা থেকে তারা সহজে বিচ্যুত হয় না। আর এই স্থিতিশীলতাই একটি নতুন সুসংহত অঞ্চলের জন্ম দিচ্ছে। এটা কোনো বিশৃঙ্খল পতন নয়, বরং একটা সুশৃঙ্খল অভিযোজন প্রক্রিয়া। সিস্টেমটা যেন বলছে, আমার পুরনো অবস্থাটা আর টেকসই নয়, তাই আমি একটা নতুন স্থিতিশীল অবস্থা খুঁজে নিচ্ছি। এটা ভাঙন নয়, এটা রূপান্তর। কিন্তু ওই একই মডেল তো আমাদের মুদ্রার অপর পিঠও দেখাচ্ছে, তাই না? মডেলটি এটাও বলছে যে এই অভিযোজনের একটা সীমা আছে। নিষ্ক্রিয় দোলকের অনুপাত একটা নির্দিষ্ট মাত্রা ছাড়িয়ে গেলে সিস্টেমের অভ্যন্তরীণ স্থিতিশীলতার যে গাণিতিক পরিমাপ রয়েছে তা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে এএমসি স্টেট আর টিকতে পারে না। তখন কি হয়? সিস্টেমটা ভেঙে গিয়ে সম্পূর্ণ ভিন্ন কয়েকটি অবস্থায় পরিণত হতে পারে। যেমন 2 বা 3টি আলাদা সুসংহত দল তৈরি হতে পারে, অথবা পুরো সিস্টেমটাই চরম বিশৃঙ্খল বা কিওটিক হয়ে যেতে পারে। এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে আপনি যাকে দৃঢ়তা বলছেন তা শর্ত সাপেক্ষ এবং এর একটি সুস্পষ্ট ভাঙন বিন্দু বা টিপিং পয়েন্ট আছে। সিস্টেমটা আসলে ধীরে ধীরে অবক্ষয়ের দিকেই এগোচ্ছে। গবেষণার বাইফার্কেশন ডায়াগ্রাম, যা সিস্টেমের আচরণের একটা রোডম্যাপের মতো, সেটাও দেখাচ্ছে যে সিস্টেমটাকে তার মূল আরামদায়ক অবস্থা থেকে ক্রমাগত সরে যেতে বাধ্য করা হচ্ছে। এটা টিকে থাকা নয়, এটা ক্রমাগত পিছু হটা।
আমাদের এই দীর্ঘ আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, বিপুল সংখ্যক নিষ্ক্রিয় উপাদান যুক্ত হওয়ার পরেও কাইমেরা স্টেটের টিকে থাকার ক্ষমতাটা সত্যি ভাবার মতো। নিষ্ক্রিয় দোলকগুলো হারিয়ে না গিয়ে বরং পুনরুজ্জীবিত হয়ে সিস্টেমের মধ্যেই একটা নতুন সুসংহত কাঠামো তৈরি করছে। আমার মতে এটাই এই ধরনের জটিল সিস্টেমের অন্তর্নিহিত দৃঢ়তা এবং অভিযোজন ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ। মস্তিষ্কের নিউরন থেকে শুরু করে পরিবেশের ইকোসিস্টেম পর্যন্ত সর্বত্রই হয়তো প্রকৃতি এই ধরনের কৌশল ব্যবহার করে সম্পূর্ণ পতনকে রোধ করে। তাই আমি একে অবক্ষয়িত অবস্থা না বলে একটি পরিবর্তিত ও সফলভাবে অভিযোজিত অবস্থা বলতেই পছন্দ করব। অন্যদিকে আমি মনে করি এই টিকে থাকাকে সরলভাবে দেখলে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা থেকে বঞ্চিত হব। আমরা দেখলাম যে এই টিকে থাকার জন্য সিস্টেমকে অনেক বড় মূল্য দিতে হয়। তার মৌলিক বৈশিষ্ট্য যেমন ছন্দ, শক্তি এবং কাজ করার পরিবেশ সবকিছুই উল্লেখযোগ্যভাবে বদলে যায় এবং সংকুচিত হয়ে আসে। তাই আমার কাছে এটা কেবল টিকে থাকা নয়, এটা একটা রূপান্তর যা অনেক ক্ষেত্রেই সিস্টেমের কার্যক্ষমতার অবক্ষয়কেই নির্দেশ করে। দৃঢ়তার প্রশংসা করার পাশাপাশি এই পরিবর্তনের প্রকৃতি এবং তার সীমাবদ্ধতা অনুধাবন করাও সমান জরুরি। কারণ কখন এই দৃঢ়তা ভেঙে পড়বে সেই সীমাটা বুঝতে না পারলে আমরা হয়তো কোনো বাস্তব সিস্টেমকে বাঁচানোর পরিবর্তে ধ্বংসের দিকেই ঠেলে দেব। এটা ঠিক যে নিষ্ক্রিয় উপাদানের প্রভাবের এই দ্বৈত প্রকৃতি, একদিকে সহনশীলতা এবং অন্যদিকে রূপান্তর, বিষয়টিকে আরও অনেক বেশি জটিল ও আকর্ষণীয় করে তুলেছে। হয়তো দুটো দৃষ্টিভঙ্গি আংশিকভাবে সত্য। একদম। এই গবেষণাটি আমাদের এটাই শেখায় যে জটিল সিস্টেমের স্বাস্থ্য বিচার করার জন্য শুধু সে টিকে আছে কিনা তা দেখাই যথেষ্ট নয়, কিভাবে টিকে আছে এবং তার জন্য কি মূল্য দিতে হচ্ছে সেটাও বুঝতে হবে। এই গবেষণার তথ্যগুলো সিস্টেমের দৃঢ়তা এবং তার ভঙ্গুরতা উভয় দিকই উন্মোচিত করেছে, যা নিয়ে নিঃসন্দেহে আরও গভীর বিশ্লেষণের অবকাশ রয়েছে।